প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। ধন্যবাদ। আশরাফ কায়সার, আজকে আমরা একটি নতুন সংবাদের মতো করে একটি বিষয় সামনে এসছে আমাদের সামনে। সেটি হলো দীর্ঘদিন পর সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তার বাড়ি থেকে বের হয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে নয়, বের হয়েছেন অন্য একটি জায়গায় যাওয়ার জন্য। আপনি জানেন আজকে ছিল সশস্ত্র বাহিনী দিবস, সেখানে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন। আমাদের কাছে দেখতে খুব ভালো লেগেছে যে উনি যখন বাসা থেকে বেরোচ্ছিলেন, উনি আপনি জানেন যে ভীষণ অসুস্থ এবং হুইল চেয়ার থেকে বের হয়ে হেঁটে গাড়িতে উঠছিলেন এবং সশস্ত্র বাহিনীর দিবসের যে অনুষ্ঠান সেনানিবাসে সেটিতে গেছেন। আমার তখন খুব মনে পড়ছিল যে একসময় বালুর ট্রাক দিয়ে তার বাসাটাকে কি করে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এবং আপনি জানেন যে একটি গণতান্ত্রিক দেশে এই দৃশ্য দেখে আমাদের মনে হয়েছিল যে এর থেকে আমরা কবে মুক্তি পাব। উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ব্যাপক ইতিবাচক পরিবর্তনের সারথি কিন্তু বেগম খালেদা জিয়া। আর আজকের যেই দিবসটিতে উনি ঘর থেকে বেরিয়েছেন এবং যেমনটি আপনি বলছিলেন হসপিটাল না, তৃতীয় কোনো জায়গায়, আপনি সশস্ত্র বাহিনী দিবসের গুরুত্বটা একবার ভাবেন। আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু আমাদের গৌরবের, যারা মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গড়ে উঠেছে, তৈরি হয়েছে। কিন্তু বিগত অনেকগুলো বছর, বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের সময়টাতে বটেই, আমরা সশস্ত্র বাহিনীকে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না দেখে আমরা কিছু ব্যক্তির অনুগত প্রতিষ্ঠান মনে হচ্ছিল। তাদের পদ পদবি, পদায়ন, সেনাপ্রধান কি হবেন, এই সব বিষয়ে দেখা যাচ্ছিল যে সরকার প্রধান এবং বিগত প্রধান এবং তার কিছু উপদেষ্টারা কাজ করছিলেন। সামরিক বাহিনীর কোনো নেতৃত্ব সামরিক বাহিনীকে বিতর্কিত করেছে, তাদের ক্রয় বিক্রয় কেনাকাটাতে অস্বচ্ছতা এনেছে, তাদের পেশাদারিত্ব হারিয়েছে এবং তাদের প্রতি আমাদের সম্মানকে খর্ব করেছে। আমার ধারণা, আমরা যখন অন্য অনেক সংস্কারের কথা বলছি, সেখানে সামরিক বাহিনীর সংস্কার, সশস্ত্র বাহিনীর সংস্কার আমার চোখে একটি বড় সংস্কারের জায়গা, যেখানে আপনি পেশাদারিত্ব আবার ফিরিয়ে আনবেন, যেখানে আপনি সামরিক নেতৃত্বকে দেখবেন যে রাজনৈতিক নেতৃত্বের অনুগত কিনা, এবং যেখানে আপনি দেখবেন যে অনাচার দুর্নীতির সাথে তারা যেন কোনোভাবে যুক্ত না হয়। আজকের দিবসে বেগম খালেদা জিয়ার উপস্থিতি আমার ধারণা একটি নতুন বার্তা দিবে, কেননা আমরা একটি নতুন রাজনৈতিক পরিবেশে, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এবং আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসনের আশা দেখছি, স্বপ্ন দেখছি। এবং বিএনপি যেহেতু অনেক দিন আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে দূরে ছিল এবং শাসনতন্ত্রের অন্যান্য অঙ্গ থেকে দূরে ছিল, আমার মনে হয় এটি বিএনপির জন্য খুব জরুরি যে তারা ওই প্রতিষ্ঠানগুলোকে আবার উপলব্ধি করতে পারেন কিনা, মর্মার্থতে ধরতে পারেন কিনা এবং তাদের যে দুর্বলতাগুলো সেটি কাটানোর জন্য তাদের সাথে সুপারিশ করতে পারেন। আশরাফ কায়সার, আপনি জানেন যে বিডিআর বিদ্রোহের পরে কিন্তু আমাদের সেনাবাহিনীর ক্ষতিটা শুরু হয় এবং সেটা ছিল অত্যন্ত পরিকল্পিতভাবে। আজকে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়ার উপস্থিতি একটা নতুন মাত্রা দেবে, কারণ ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার রাজনীতি কি কেমন সবাই জানেন। উনি একজন প্রো কান্ট্রি, প্রো পিপুল নেত্রী এবং একই সঙ্গে আপোষহীন। উনি কখনো বিদেশে পালিয়ে তো যাননি, ওনাকে পাঠানো হয়েছিল সেটাও রাজি হননি। উনি পরিষ্কার বলেছেন, আমি এই দেশে জন্মেছি, আমি এখানেই মরব। তার সেই 1/11-এর সময় যে ঘটনাগুলো আপনি জানেন। আমার মনে হয়েছে যে আজকে সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়ার উপস্থিতি এই সশস্ত্র বাহিনীর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি খানিকটা হলো পাল্টাতে সাহায্য করবে। আপনার কি মনে হয়? এটি অবশ্যই করবে। তার সাথে যেটি সবচেয়ে বেশি করবে, সশস্ত্র বাহিনীর মোরাল, সেটিকে আপনার আরও শক্তিশালী করবে, উন্নত করবে, দৃঢ়চেতা করবে। বিডিআরের মিউটিনি, যেটা আমি এটাকে বিডিআর বিদ্রোহ বলি না, আমি বিডিআর হত্যাকাণ্ড বলি, কেননা আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনাটি ছিল সাজানো এবং পরিকল্পিত এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদেরকে একসাথে এক জায়গায় খুন করে ফেলার একটি পরিকল্পনা। এবং ভারতের সম্পৃক্তির কথা আমরা শুনি, আমরা রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্পৃক্তি, স্থানীয় এমপিদের সম্পৃক্তি শুনি। আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে যেটির জন্য অপেক্ষা করছি সেটি হচ্ছে ওই তদন্তটি আবার নতুন করে নিরপেক্ষভাবে হয়ে। আপনি নিশ্চয়ই জানেন যারা এটার প্রতিবাদ করেছিল এবং সঠিক তদন্ত চেয়েছিল তাদের সবাইকে কিন্তু সেনাবাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এবং আপনি কি দুর্ভাগ্য চিন্তা করেন, আপনি আপনার স্বজন হারিয়েছেন, আপনি তার সহকর্মী হারিয়েছেন। আপনি জানেন সামরিক বাহিনীতে একসাথে কাজ করার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়। সেটি নিয়ে আপনি ন্যায্য কথা বলতে গেছেন, আপনাকে জঙ্গি বলে, আপনাকে ষড়যন্ত্রকারী বলে, আপনাকে এবং একটি নিয়ন্ত্রিত বাহিনীতে বরখাস্ত হওয়া, এটি কিন্তু খুব অপমানের।
সেই জায়গাটিতে ঠেলে দেওয়া হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক উজ্জ্বল সদস্যকে। আমার মনে হয়েছে যে আজকে কিন্তু সশস্ত্র বাহিনীর জন্য একটা নতুন দিন, কেননা তারা রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ, তাদেরকে তারা মিট করছে, তারা বেগম খালেদা জিয়ার মতো একজন রাজনীতিবিদকে তাদের মাঝে পাচ্ছেন, এবং আমার মনে হয়েছে যে এটি একটি দারুণ ঘটনা ঘটছে। সশস্ত্র বাহিনীর অতীতের যে কালিমা রয়েছে সেটি তারা কিভাবে দূর করবেন সেটি তাদের নিজস্ব বিষয়, রাজনৈতিক সরকার হয়তো দেখতে পারেন, কিন্তু আমরা ভবিষ্যতের জন্য যে বাহিনীটিকে চাচ্ছি, যেটি বাংলাদেশের উন্নয়নের অংশীদার, সঠিক উন্নয়ন, আওয়ামী লীগের উন্নয়ন না, সেটি, এবং তাকে যেভাবে আমরা আমাদের, দেখুন আমাদের সবচেয়ে গর্বের জায়গার নাম, সেটিকে কি করে আমরা সামনের দিকে দিক নির্দেশনা দিতে পারি, সেই চেষ্টাটি আমাদের থাকবে। আমরা একটি অন্য প্রসঙ্গে যাই। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশ একটি বিষয় নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, সেটা হলো সিইসির বিষয়, যে কে প্রধান নির্বাচন কমিশনার হয় কিংবা অন্য কমিশনার কারা নিয়োগ পান। সার্চ কমিটি হয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল, এবং আজকেই বোধহয় শেষ দিন ছিল 21 তারিখে, যে একটা প্রজ্ঞাপন জারি হবে এবং নিয়োগ বিষয়টা সবাই জানতে পারবে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে সাবেক সচিব অবসরপ্রাপ্ত AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। আর যারা কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনি নিশ্চয়ই সচিব হিসাবে নাসির উদ্দিনকে চেনেন, আমরাও খানিকটা চিনি, অত্যন্ত সৎ সজ্জন ব্যক্তি হিসেবে উনি পরিচিত। আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে বলতে চাই যে এটি একটি দারুণ সংবাদ, এবং আমাদের খুব বেশি মাত্রায় আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে। ব্যক্তিগতভাবে আমি সাবেক সচিব নাসির উদ্দিন সাহেবকে চিনি, এবং উনি যতদিন প্রশাসনে ছিলেন তার সততা, তার নিষ্ঠা, তার একাগ্রতা এবং তার যে কঠোরভাবে কাজ করার যে ডিসিপ্লিন, এর বাইরে আমি তার সম্পর্কে আর কোনো কথা শুনিনি। এবং এরকম একজন ব্যক্তিকে যখন আমরা আমাদের সবচেয়ে বিতর্কের জায়গা নির্বাচন কমিশন, সেখানে আমরা নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দেখতে পাই, আমি ভীষণ আশাবাদী হচ্ছি যে যেই নির্বাচনটির জন্য আমরা মুখিয়ে আছি, যেই কাঠামোটিকে শক্ত করে আবার দাঁড় করাতে হবে, 15 বছরে যেই কাঠামোটি পুরোপুরি ভেঙে দিয়ে গেছেন অতীতের 3টি কমিশন, সেই জায়গাটিতে নাসির উদ্দিন সাহেব এবং তার যে কমিশনাররা আছেন, আমার ধারণা প্রত্যেকেই এইরকম রাজনৈতিক পরিবেশে দারুণ ভূমিকা রাখতে পারবেন। আমি আজ সকালেই আমাদের যে বদিউল আলম মজুমদারের নির্বাচন কমিশন সংস্কারের, সেখানে গিয়েছিলাম আমার মন্তব্য বলতে। আমি আপনাকে দুটি দিক এখনই বলে ফেলি। গণমাধ্যমের ব্যাপারে আমি তাদেরকে বলে এসেছি, তারা যেন গণমাধ্যমের যে রোল ছিল গত 15 বছরে সেটিকে বিবেচনা করে তার শাস্তির ব্যবস্থা করেন। কেননা গণমাধ্যম কত আগ্রহী হয়ে নির্বাচন খারাপ হয়েছে সেটি না বলে সরকারকে তুষ্ট করার চেষ্টা করেছে। সেটি একটি আগের কমিশনগুলোতে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই, এবং তারা যেন কোনোভাবে ছাড় না পান। আরেকটি জিনিস আমি বলেছিলাম যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। আপনি যখন রেমিটেন্স নেন, কিন্তু আপনি যখন 1.5 কোটি মানুষ দেশের বাইরে রয়েছে, কাজে ভোটাধিকারের ব্যবস্থা করা। চতুর্থ হচ্ছে যে আমাদের অগ্রিম ভোট দেওয়ার একটি ব্যবস্থা করা যেতে পারে। দেখুন, ওই দিন ওই মুহূর্তে 8 ঘন্টার মধ্যে আপনি আপনার কেন্দ্রে নাও যেতে পারেন, কিন্তু আপনার রাজনৈতিক অধিকার প্রয়োগ করার যে সুবর্ণ সুযোগ সেটি যেন করা যায়। আমি আবার চেষ্টা করব এই কমিশনারদের কাছে বা নাসিরউদ্দিন সাহেবের কাছে গিয়ে এই ধরনের কথাগুলো বলতে, কেননা আমরা চাই যেই দলই ক্ষমতায় আসুক সে যেন জনমতের প্রতিচ্ছবি হিসাবে আসে। সেটি আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু মানুষের ভোট প্রয়োগের যে ক্ষমতা, এটি তার নাগরিক হিসাবে সবচেয়ে বড় ক্ষমতা এবং সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ আমরা বলি। কাজে সেটি যারা লুট করেছিল সেই রকম শক্তিকে বাইরে রেখে নির্বাচনটি হবে, আমি আশাবাদী। সেই জায়গাটিতে আমরা যেমন গর্ব করার মতো একটি নির্বাচন আগামীতে দেখতে পাই। এই কমিশনকে অভিবাদন, এবং তাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ যেন সহায়তা আমরা সব দিক থেকে করি। আশরাফ কায়সার, প্রবাসে যারা রয়েছেন তাদের ভোটাধিকারের বিষয়টি খুব জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, এবং আমরা যতটুকু জানতে পারছি সেটা হলো এই নির্বাচন সংস্কার কমিশন তাদের ভোটাধিকার প্রয়োগ যারা করতে পারেন সেই বিষয়ে তারা একটা উদ্যোগ নিচ্ছেন। এর একটা কারণও রয়েছে। আপনি জানেন 1,20,00,000 লোক বাইরে থাকেন, এদের বেশিরভাগই কিন্তু ভোটার। একই সঙ্গে তারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে কিভাবে জড়িয়েছিলেন সেটা আমরা জানি, বিশেষ করে রেমিটেন্স আন্দোলন যেটা হয়েছিল। এবং আমার মনে হয় এই বিষয়টা রাখাই উচিত কোনো না কোনোভাবে, যারা তারা ভোটটা দিতে পারেন।
অফকোর্স রাখা উচিত, এবং এটি এতদিন আমরা কেন রাখি নাই, এই ব্যর্থতার দায় কারো না কাউকে নিতে হবে। আপনি শুধু রেমিটেন্স আন্দোলনের কথা বলছেন, কিন্তু অর্থনীতিতে তাদের যে অবদান, দেখুন গার্মেন্টস, কৃষি এবং রেমিটেন্সের কথাই তো আমরা বলি, আমাদের $100 বিলিয়ন যদি অর্থনীতি হয়, সেইখানে তার যে অবদান সেটিকে আমরা কখনোই ভোটাধিকারের ভিত্তিতে স্বীকার করিনি। তাকে শুধু আমরা অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে দেখেছি। আমি তাদেরকে সংখ্যা হিসাবে দেখতে চাই না, রেমিটেন্সের সংখ্যা দিয়ে দেখতে চাই না। তাদের যে মতামত রয়েছে, আমরা পৃথিবীর অনেক শহরে যাই, তাদের কিন্তু তাদের কাজের পরে বাংলাদেশ নিয়ে চিন্তা করা ছাড়া আর কোনো কাজ আমি করতে দেখিনি। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সংস্কৃতি, তারা আপনি এবং আমার মতো যারা ঢাকা শহরে বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে বেঁচে থাকি, তাদের থেকে অনেক বেশি বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের ব্যাপারে সক্রিয় নাগরিক। এই রকম সক্রিয় নাগরিক পৃথিবীতে যার আছে, সেই দেশকে ঠেকানোর অবস্থায় কিন্তু কেউ নাই। কাজেই তাদের ভোটাধিকারের ব্যাপারে নজর দিতে হবে, এবং এটি পৃথিবীতে দেখুন, আপনার রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নেই। পৃথিবীতে সব দেশে এই ব্যবস্থা আছে, আপনি শুধু কোন পদ্ধতিটি বেছে নেবেন সেটি বেছে নেন। আমরা চাই যে আমাদের দূতাবাসগুলো যেন এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। আপনার সাথে শুধু আমি একটি জিনিস যোগ করি, নারীদের সংসদ সদস্য, বিশেষ করে সংরক্ষিত আসনে, এটির যে কদর্যময় ব্যবহার আমরা দেখলাম, এবং কোথাও কোথাও কিন্তু কলঙ্কিত ব্যবহার দেখলাম। আমি আজকে বলে এসেছি যে আমরা এটার একটা সংস্কার চাই। আশরাফ কায়সার, আপনার নিশ্চয়ই মনে আছে 30 সেট অলংকার শফিক রহমানের সে যাই দিন, সেখান থেকে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হয়েছে। দেখুন, তখন কিন্তু আপনি সম্ভ্রম নিয়ে এমপি হতে পারছিলেন, এখন অবস্থা তাও নাই। আমরা বিগত শাসনে অনেকের গল্প জানি। এটির একটি বড় সংস্কার হতে হবে। এক হচ্ছে, আমি মনে করি আপনি সংরক্ষিত কোটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে সাউথ ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার কোনো জায়গায় একটা সার্কুলার সিস্টেম আছে, যা আপনি কি করে নারীদেরকে সক্রিয় রাজনীতিতে এনে সরাসরি ভোটের ব্যবস্থায় নির্বাচিত করতে পারেন। আমি মনে করি রাজনৈতিক দলকে আপনার বাধ্য করতে হবে যে 20% ক্যান্ডিডেট অন্তত তাদের নারী হবে। দেখুন, যেভাবে নারী এমপিরা হচ্ছিলেন, এটি তাদের জন্য কোনো সম্মানের বিষয় ছিল না। কাজেই আমি নিশ্চিত যে বাংলাদেশের নারীদের অন্যান্য অগ্রগতির মতো করে এমপি নির্বাচনের ক্ষেত্রেও আমরা সেটি করতে পারবো। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মুর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশরাফ কায়সার, গত কদিন ধরে রাজধানী ঢাকাতে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো সাধারণ মানুষ ক্ষুব্ধ, একই সঙ্গে ভুক্তভোগী। একটি হলো ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, আপনি দেখেছেন সিটি কলেজের গণ্ডগোল হয়েছে। এইগুলো বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, কেন হচ্ছে? দেখুন, এটি চরম অরাজকতা এবং অব্যবস্থাপনা। প্রথমত বলি যে সমাজে অনেকেরই ধারণা হয়েছে, বিশেষ করে স্টুডেন্টদের, যে তাদের যে কোনো দাবি সরকার মেনে নেবে। সরকারকে কঠোর বার্তা দিতে হবে, অন্যায্য কোনো কিছু যেন না মানা হয়। সেটি পরীক্ষা না দিয়ে পাশ করে যাওয়া হোক, সেটি তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ে হওয়া হোক। দেখুন, আপনাকে এখন সেন্সাসে ফেরত আসতে হবে, এবং সব স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের সাথে ছিল। আপনি কাকে বাদ দিয়ে কাকে তুষ্ট করবেন? আর তুষ্ট করার রাজনীতি কিন্তু গণ অভ্যুত্থান আমাদের বলেনি, আমাদেরকে বলেছে ন্যায্য রাজনীতি করতে হবে। এখন প্রথমে তিতুমির কলেজের কথা বলি। তিতুমির কলেজ ওই দিন যে ঘটনা ঘটিয়েছে, যেভাবে ট্রেনে আক্রমণ করেছে, ট্রেনে উঠে গেছে, যাত্রীদের মাথা ফাটিয়ে দিয়েছে, এটিকে আপনি ফৌজদারি অপরাধ হিসাবে তাদেরকে গ্রেফতার করবেন, আইনের আওতায় আনবেন এবং শাস্তির ব্যবস্থা করবেন। সরকার যদি সেটি না করে, সেটি সরকার হিসাবে সে তার দায়িত্ব পালন করবে। অভিযোগ উঠেছে তো তিতুমির কলেজে যারা এই কাজটি করেছে তারা সবাই ছাত্র নয়। অফকোর্স না, আপনি তো বুঝতেই পারছেন তারা ছাত্র না। তারা কেউ তাদের ফ্যাকাল্টি এবং তাদের একাডেমিক এবং তাদের অন্যান্য শব্দ উচ্চারণও ঠিকমতো করতে পারে না। আমি যতটুকু জানি, করাইল বস্তি থেকে লোক এসছে, অন্যান্য জায়গা থেকে লোক এসছে, তাদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন। আর গলায় যে ব্যাজটা ঝুলানো, এটা ফটোস্টেটের দোকানে বানানো যায়। আপনি তাদেরকে এমনভাবে আপনি বার্তা দিবেন যে কেউ রাস্তা দখল করা, রেলপথ অবরোধ করা, এটি বাংলাদেশে আইনে একটি অপরাধ।
এবং আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওই 1000-2000 মানুষকে করতে গিয়ে আপনি তো ঢাকা শহরের 2 কোটি মানুষকে তার জীবন বিপন্ন করছেন। আপনি একজন রোগীর কথা ভাবেন, একজন গর্ভবতী নারীর কথা ভাবেন, একজন স্টুডেন্টের কথা ভাবেন, একজন মায়ের কথা ভাবেন। সরকার অধিকাংশ নাগরিকের জীবন নিরাপদ করবে, এটি তার কাজ, এবং যারা আইন হাতে তুলে নেবে সেটিকে তারা হেনস্থা করবে, বাধা দিবে। আমার মনে হয় তিতুমির কলেজকে দারুণভাবে বলতে হবে। তাদের কেউ কেউ বলেছে এই দাবি অনেক পুরনো, এই দাবি পুরনো হলে তারা আগামীতেও আরও কিছুদিন চুপ থাকতে পারবে। আরও একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানি করা কোনো সরকারের কাজ না। আপনি যেখানে যেখানে প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন, অতীতে আমরা করে আমরা ভুল করেছি, এই ভুল থেকে আমাদের শিখতে হবে। তিতুমির কলেজকে দমন করতে হবে, আন্দোলন, শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং তাদের দাবি যে যৌক্তিক না এটি আসলে মূল্যায়ন করে বুঝিয়ে বলতে হবে। আবার এবার আসি আপনার ঢাকা কলেজ, সিটি কলেজ, এই যে কয়েকদিন আগে আদর্শ কলেজ, ঢাকা কলেজ, এগুলো একেবারেই অনর্থক এবং বেহুদা জিনিস। আপনি দেখুন ঢাকা কলেজের কেউ কেউ শিক্ষকরা নাকি দাবি করেছেন সিটি কলেজকে স্থানান্তর করতে হবে। এগুলো কী ধরনের অগণতান্ত্রিক কথা? একটা কলেজের ইতিহাস রয়েছে। আপনি স্টুডেন্টদেরকে আবার ক্লাসরুমে ফেরত নেন, পরীক্ষাতে ফেরত নেন, তার নৈতিক মান উন্নয়নের চেষ্টা করেন। এখন ধরুন আমি কিছু সংখ্যক মানুষকে দেখছি তারা তাদের দায়িত্ব নিচ্ছেন না, শিক্ষকরাও নিচ্ছেন না, যেমন পুলিশ নিচ্ছেন না। আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং আপনার স্টুডেন্টকে বোঝাতে হবে কোনটা রাইট আর কোনটা রং। এবার ব্যাটারির ব্যাপারে বলি, আমি নিশ্চিতভাবে আপনাকে বলি, আমি এই অনুষ্ঠানে আসার আগে বসিলার ওখানে ছিলাম এবং আমার মনে হয়েছে যে এর পেছনে আওয়ামী লীগের লোকরা আছে এবং যারা রিক্সা চালক লীগ, শ্রমিক লীগ ইত্যাদি ইত্যাদি করেছেন। শোনেন, ঢাকা শহরে 5টা জায়গায় যদি তারা অবরোধ করেন পুরো শহরটি অচল হয়ে যায়। আজকে তাই হয়েছে। আমরা শুরুতে বলছিলাম আজকে সশস্ত্র বাহিনী দিবস, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্যান্টনমেন্টের দিকে যাবেন। সেই মহাখালী থেকে আমি আমার সকাল শুরু করেছি, বসিলায় দুপুরে ছিলাম। এটি যদি সরকার দমন করতে না পারেন, সেনাবাহিনী যখন গেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার মনে হয় আমাদের র্যাপিড ফোর্স থাকতে হবে যারা এই ধরনের ঘটনায় যাবে, এবং আপনি যে অরাজকতা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে তীব্রভাবে ব্যবস্থা নিতে হবে। একটা বিষয় অবাক লাগছে, সেটি হলো যে ব্যাটারি চালিত যারা চালক তারা আজকে আন্দোলন যাবেন এরকম একটা আভাস কিন্তু সবাই জানতো, এটা গোপন কোনো বিষয় নয়। তাহলে সরকার আগে থেকে প্রস্তুতি নেয়নি কেন? অফকোর্স সরকারের আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত ছিল, এবং যখন কোর্ট বলল যে 72 ঘন্টার মধ্যে শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা সরাতে হবে, তখনই তো বুঝে যাওয়ার কথা যে তারা আন্দোলনে যাবে। আপনার মনে আছে কি না যে পলাতক শক্তি ক্ষমতায় থাকার সময় তারা একবার এই আন্দোলন করেছিল এবং প্রধানমন্ত্রী সেটিকে মেনেও নিয়েছিলেন। আমাদের ভুলের শুরু ওইখানেই। এখন আপনি কোনো শক্তির কাছে মাথা নত করতে পারেন না। দেখুন, এই শহরটি একটি মেগা সিটি, এখানে 2.5 কোটি মানুষ থাকে, এখানে বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্স হয়, এখানে আমাদের ডিপ্লোম্যাটিক দূতাবাসগুলো আছে। আপনাকে সরকারকে বড় আকারে দেখতে হবে একটা জীবনযাপন। মানুষ কিন্তু কমপ্লেন করছে, যেমন আমি যেই বাহনটাতে ছিলাম ওই চালক বলছেন যে দেশটা কোনো দিন আর ঠিক হবে না। এই যে হতাশা মানুষের ভেতরে যাচ্ছে সেটি কিন্তু ভালো লক্ষণ না। গভর্নেন্স নিয়ে উনি প্রশ্ন করছেন। আপনি 3 দিন আগেই জানতেন কোর্টের রায়ের পরে এরা আন্দোলনে যাবে, কেননা তারা মৌকার অপেক্ষায় করছিল। আমি যতটুকু শুনেছি প্রায় 12 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে ঢুকেছে বিভিন্ন জায়গার থেকে। এখন এই যে আপনার ফুটপাত দখল করে দোকান করতে দেওয়া অথবা ব্যাটারি চালিত রিক্সা চলতে দেওয়া, এগুলো সব রাজনৈতিক ছত্রছায়ায় ঘটেছে। এখান থেকে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা পয়সা খেত। কাজে আপনি এদিকে এমনভাবে দমন করবেন এবং তাদেরকে বিকল্প কর্মসংস্থানের কথা বলবেন বা স্থানান্তর করবেন। একসময় ঢাকা শহরে আমরা বেবি ট্যাক্সিতে চড়তাম না, হলুদ রঙের, আমাদের চোখ জ্বলে যেত, আমাদের মনে হতো যে আমাদের হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, সেটি এখন গ্রামান্তরে ছড়িয়ে গেছে। আপনি ব্যাটারির ব্যাপারে একই ভূমিকা আসবেন। আপনি জানেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেখানে একজন স্টুডেন্ট মারা গেছে ব্যাটারি চালিত রিক্সার কারণে। তো এইরকম মৃত্যু, আমি যখন কোনো ব্যাটারি চালিত রিক্সায় ভুলে উঠেছি, নর্মালি উঠি না, মনে হয়েছে যে এটি সায়েন্টিফিকভাবে বানানো না। তার যে গতি, তার যে ব্রেক, তার যে ইমব্যালেন্স বডি, কোনোটাই শহরে চলার মতো না। কাজে এখানে আপনি কেন কম্প্রোমাইজ করবেন? আমি শুধু শেষ বলি, যাত্রীর নিরাপত্তা আপনার প্রথম কর্তব্য। কাজে ব্যাটারি চালিত রিক্সায় যাত্রীর নিরাপত্তা নাই। আর যাত্রীর নিরাপত্তা দিলেও সে কি ইকোসিস্টেমের নিরাপত্তা দিচ্ছে? সে তো যখন তখন মেন রোডে অন্য স্পিডি গাড়ির সামনে চলে আসছে। কাজেই আপনি যদি আমাদের জীবনযাপনকে নিরাপদ করতে চান, ব্যাটারি চালিত রিক্সাকে আপনি শহর থেকে বের করতেই হবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখা নিশ্চয়ই দরকার সরকারকে, সেটি হলো যে এই ধরনের আন্দোলনের যখন গড়ে ওঠে, বিশেষ করে আমরা তিতুমির কলেজে যে আন্দোলনটা দেখেছি,
হ্যাঁ, সেখানে কারা অংশ নিয়েছে, কিছু কিছু সংবাদ প্রকাশ পেয়েছে, আমরা মিডিয়া কর্মী হিসাবেও কিছুটা খবর পেয়েছি। আসলে এই ধরনের আন্দোলনের মাধ্যমে কিন্তু ফেসিবাদরা এক ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করাটাই স্বাভাবিক, এবং তারা তো নিষ্ক্রিয় নয়, তারা সক্রিয়। একদম সক্রিয় তারা, এবং তারা কিন্তু মাঠে আছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, এবং কিছু কিছু পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি একটিতে যাইনি, আরেকটিতে গিয়ে দেখলাম তারা তাদের সগর্ব উপস্থিতি। তাদের মধ্যে অনুশোচনা নাই, ক্ষমা নাই। তারা মনে করেন একটা ষড়যন্ত্রের কারণে তাদের নেত্রী বিদায় হয়ে গেছেন, এবং তারা আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছেন। সরকার যত অকৌশলী এবং দুর্বল এবং উদার, তারা ঠিক ততটাই পরিকল্পিত এবং ষড়যন্ত্রকারী। আবারও আপনি প্রত্যেকটা আন্দোলনের মধ্যে দেখবেন তাদের লোক হয়েছে। দেখুন, আমরা 3টি ঘটনা বললাম, ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি কোথাও, কিন্তু হতেও তো পারতো। ওই যে ট্রেনটিতে যাত্রীরা ছিল, তাতে যদি একটি নাশকতা হতো, আপনি কি করতেন? এবং তারা এটিই দেখাতে চাচ্ছে যে এখানে কোনো সরকার কার্যকর না, দেশটি অকার্যকর, এবং এই সরকারের অধীনে বাংলাদেশ নিরাপদ না। ন্যারেটিভটা হচ্ছে ঠিক উল্টা। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না, তারা বাংলাদেশকে আপনার অকার্যকর করে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে $150 বিলিয়ন মতো পাচার করেছে, এবং বাংলাদেশের 2000 স্টুডেন্টকে অথবা শ্রমিককে অথবা জনগণকে খুন করেছে, এবং 30,000 মানুষকে আহত করে গেছে। আমরা কোনো কারণে যেন অ্যাডহক সিচুয়েশন, আজকেরটি বলি, তিতুমির বলি, সিটি কলেজ বলি, এর কারণে আমাদের যে বড় অর্জন সেটিকে যেন প্রশ্নবিদ্ধ হতে না দেখি। আপনি ষড়যন্ত্রের কথা বলছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাদের যে তৎপরতার কথা বলছিলেন। এএফপির একটি প্রতিবেদন আজকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে, অনুবাদ করে প্রকাশ পেয়েছে। সেটি হলো আমেরিকার ইলেক্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার নামে একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়া হয়েছে। উনি বলছেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু এএফপি তাদের ফ্যাক্ট চেক করে দেখেছে গোটাটাই একটি ষড়যন্ত্র এবং মিথ্যা, একেবারে ফেক। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নামও বলেননি, বাংলাদেশের কে প্রধানমন্ত্রী না এটা তো অনেক দূরের কথা। তারা অনেক দিন থেকেই মিথ্যাচার করছে, তারা অনেক কল্পিত ঘটনা সাজাচ্ছে, এবং আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের ঘটনা বিশ্বাস না করতে এবং এগুলো যেন শেয়ার না করতে। দেখুন, তাদের প্রচুর টাকা রয়েছে, আমি মেটার সাথে কাজ করার ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি যত বুস্ট করবেন, এটা তো তাদের ব্যবসা। কাজে আওয়ামী লীগের যে আপনার কালো টাকা, সেগুলো দিয়ে তারা এগুলো বুস্ট করছে, তারা এগুলো ম্যানুফ্যাকচার করছে, স্পন্সর করছে, ম্যানুফ্যাকচার করছে। ডোনাল্ড ট্রাম্প এখন তাদের সর্বশেষ ভরসা, এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তারা অনেকটা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে তাকে মনে করছে, এবং ওনাকে দিয়ে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে। দেখুন, ভারত কিন্তু বলে দিয়েছে যে উনি সাবেক প্রধানমন্ত্রী, যেই দেশে উনি আশ্রয় নিয়েছেন সেখানে তার স্ট্যাটাস কিন্তু সেটা। এখন উনি ব্র্যাকেটে লিখুক বা ব্র্যাকেট ছাড়া লিখুক, উনি পতিত প্রধানমন্ত্রী, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। আর ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আপনি যে তারা 0 পয়েন্টে জড়ো হয়েছিল, চেষ্টা করেছিল, কাউকে আমি দেখতে পাইনি। কিন্তু এটি যদি ডোনাল্ড ট্রাম্পের অফিসে পাঠিয়ে দেওয়া হয় যে দেখুন বাংলাদেশের একজন পতিত প্রধানমন্ত্রী, আর আপনি জানেন পশ্চিমা দেশে আপনি যখন কাউকে হত্যাকারী বলবেন, গণহত্যা তো দূরের কথা, তার ব্যাপারে কিন্তু সবাই সতর্ক হয়ে যাবে, এবং তাকে যখন আপনি মানি লন্ডারিংয়ের মূল হোতা বলবেন আরও সতর্ক হয়ে যাবে। নিশ্চয়ই মনে আছে গুজরাট কসাই হিসেবে পরিচিত নরেন্দ্র মোদীকে কিন্তু তারা ভিসা দীর্ঘদিন বন্ধ রেখেছিল, এবং যখন উনি প্রধানমন্ত্রী হলেন ভারতের, এরপরে ওনার ভিসা অনুমোদন হলো। এটি আমি মনে করি শেখ হাসিনার ক্ষেত্রে এখনও পশ্চিমা বিশ্বের কাছে আমরা ভালো করে তুলে ধরতে পারিনি। যেটি সমস্যা হয়, আমরা তো পুনর্গঠনে হাত দিয়ে ফেলেছি, কিন্তু এই ভদ্রমহিলা যে কি করেছেন এটি আপনি যত স্ট্রংলি, আমি মনে করব আমাদের ইউরোপিয়ান দূতাবাস, আমাদের আমেরিকা এবং ইংল্যান্ডের দূতাবাস, তাদেরকে এই বয়ান তৈরি করে সমস্ত বিশেষ লোককে যাকে আপনার দরকার তাদেরকে শেয়ার করতে হবে এই হত্যাকাণ্ডের বর্ণনা। তাহলে সেটি তারা বুঝতে পারবেন যে দেখুন বাংলাদেশ তো স্বাভাবিকভাবে তাদের র্যাডারে অত থাকে না, কিন্তু এইরকম একটি কালো অধ্যায় বাংলাদেশে হয়েছিল 15 বছর, বিশেষ করে গণতন্ত্রহীনতার, গণহত্যার, গুম খুনের, মানি লন্ডারিংয়ের, এটি আমাদের আরও পরিষ্কার করে তুলতে হবে। ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বৈঠক হবে, এবং এই বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ককে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য সমান গুরুত্বপূর্ণ। এই সম্ভবত অনেক দিন পর আমরা সমান, মর্যাদাপূর্ণ
এই ধরনের কথা শুনলাম। 54 বছরে বাংলাদেশ ভারত সম্পর্কে আমি যা শুনিনি সেটি গত 3 মাসে কিন্তু আমি শুনতে পেয়েছি, এবং আমার কাছে একজন নাগরিক হিসাবে অত্যন্ত গর্ব অনুভূত হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা যে ভাষায় বলেন, আমাদের তৌহিদ হোসেন সাহেব যে ভাষায় বলেন, যেভাবে আমরা সীমান্তে একটি হত্যা হলে ভারতীয় দূতাবাসে প্রতিবাদ পাঠিয়েছি, যেভাবে আমরা ফেলানি সড়ক করেছি ভারতীয় দূতাবাসের সামনে, আমার মনে হয়েছে যে বাংলাদেশের এই পরিবর্তন ভারতও উপলব্ধি করতে পেরেছে। তারা বুঝতে পেরেছে যে তাদের অতীতের অনেক ভুল আসলে ঠিক সীমা পরিসীমা নেই। কাজে আপনি যদি, এবং আপনি জানেন যে ভারতীয় হাই কমিশনার সম্প্রতি ঢাকায় এক সেমিনারে বলেছে যে একটি সম্পর্ককে দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক বিবেচনা করা যাবে না। আস্তে আস্তে কিন্তু তাদের কথা চেঞ্জ হচ্ছে। আপনি সেই আগের হাই কমিশনারদেরকে কিন্তু আমরা দেখছি না, বসার ভঙ্গিমাই তো পাল্টে গেছে, এবং আমাদের কাছে খুব ভাল লাগে যে এরকম একটি ভঙ্গিমাতে আমাদেরকে দেখতে পাওয়া। সেই হাই কমিশনার যারা বাংলাদেশে অতীতে ছিলেন, যারা আমাদের এই ন্যারেটিভের মূল প্রবক্তা এবং যারা প্রোপাগান্ডাটি করছিলেন, দেখুন ভারতের একটি প্রোপাগান্ডা হচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এবং জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে। এই যে আওয়ামী লীগের ন্যারেটিভ আর ভারতের ন্যারেটিভ মিলে যাচ্ছে। ভারত কি বুঝতে পারছে না যে একটি দেশের জনগণকে আপনার অসম্মান করার আসলে কত বড় ভুল? কাজে আমরা তাকিয়ে আছি, পররাষ্ট্র সচিব যেমনটি বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা, যে এই যে সম্পর্ক আমরা একটা স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ ইকুয়াল সম্পর্কের দিকে যেতে চাই। এই দুই দেশেরই কিন্তু দুই দেশের খুব জরুরিভাবে দরকার। তবে ভারতকে আরেকটু উদার হতে হবে। আমরা যখন প্রধান উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবনের কথা বলছেন, ভারতকে আমরা এখন পর্যন্ত মন্তব্য করতে দেখছি না, কিন্তু মাথায় রাখতে হবে যে এই অঞ্চল যদি একটি শক্তি হয় সেটি ভারতের জন্য অনেক বড় ব্যাপার। কাজেই ভারতকে মায়োপিকভাবে না দেখে আরেকটু প্রোগ্রেসিভ ওয়েতে আপনার হোলিস্টিকভাবে দেখতে হবে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। আমি আরও একটি বিষয় আমার ভাল লাগছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি স্বাভাবিক কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক হতে চলেছে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দেওয়া হচ্ছিল না। আমি অত্যন্ত লজ্জিত এই ঘটনাটি যে ঘটেছে এবং এতদিন ধরে ঘটেছে। দেখুন, কারো সাথে 71 সালে আমাদের যুদ্ধ হয়েছে, যুদ্ধে পাকিস্তান যে অট্রাসিটি করেছে তারা ক্ষমা চাক, এটি আমরা চাই এবং যতদিন বেঁচে আছি চাইব, এবং ওই গণহত্যার বিচারেও যদি আমরা পৃথিবীর কোথাও যেতে পারি আমি এখনও যেতে চাই। কিন্তু তার মানে এই না প্রতিদিন ওটিকে আপনি বাণিজ্য করবেন এবং ওটি দিয়ে আপনি রাজনীতি করবেন। আপনি জানেন যে এই মুক্তিযুদ্ধ হচ্ছে কারো কারো প্রফিট সেন্টার, এটি হচ্ছে তাদের প্রভিডেন্ট ফান্ড, ওখান থেকে তারা ডিভিডেন্ড নেন। আমরা কারো প্রভিডেন্ট ফান্ড হতে দেখতে চাই না আমাদের মুক্তিযুদ্ধ। কাজেই ভারতের সাথে সম্পর্ক আমাদের স্বাভাবিক করতে হবে। 71-এ তারা যে সহযোগিতা করেছেন আমরা মনে রাখতে চাই। 71-এর শেষ দিকে এসে তারা আমাদের যে সম্পদ লুটপাটে অংশ নিয়েছিলেন সেটিও আমরা মনে রাখতে চাই। কিন্তু পরবর্তী গত 15 বছরে তারা যে একটি অগণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে ভূমিকা রেখেছেন সেটিও বলতে চাই। আরেকটি কথা তৌহিদ হোসেন কিন্তু স্পষ্ট করে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি জটিলতার সম্পর্ক হবে কিনা কিংবা একটা জটিলতা তৈরি করেছে কিনা। উনি স্পষ্ট বলেছেন যে প্রতিবেশী দেশে না থাকলে, মানে পতিত প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশে না থাকলে বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য প্রক্রিয়াটি সহজ হতো। প্রক্রিয়া মানে সম্পর্কের উন্নতি। দেখুন, আজকে যদি আপনি মিজোরাম বা ত্রিপুরার কোনো গণহত্যাকারীকে বাংলাদেশে আশ্রয় দেন এবং আমাদের বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে তাকে থাকতে দেন এবং তাকে যদি আপনি প্রহরা দেন এবং আপনার যদি মন্ত্রীবর্গ তার সাথে দেখা করে, তাহলে ভারতের কেমন লাগতো? আমরা ভারতকে এটি ভেবে উপলব্ধি করতে দেখতে চাই আমাদের কেমন লাগছে। আমাদের প্রধান আসামি অভিযুক্ত এবং যাকে আপনার ইন্টারপোলের রেড নোটিশ দেওয়া হয়েছে তাকে ভারত আশ্রয় দিয়েছে, এবং কখন আশ্রয় দিয়েছে? যেই দিনটিতেও উনি শখানিক মানুষকে মেরেছেন, ওই দিনটিতে উনি এখান থেকে পালিয়ে গেছেন। ভারতকে মর্মটা উপলব্ধি করতে হবে, আমাদের অনুভূতির জায়গাটি বুঝতে হবে এবং কূটনীতির জায়গাও বুঝতে হবে। এখন শেখ হাসিনা 75-এর পরে 81 সাল পর্যন্ত ভারতে ছিলেন, সেটির প্রেক্ষাপট আর এবারের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। অনেকেই মনে করছেন এটি শেখ হাসিনা 2.0, ভারতে আবার উনি গেলেন, কিন্তু আমার কাছে গুণগত মানে অবিশ্বাস্য রকমের ভিন্ন। সেটি ছিল একটি ভিকটিমের গল্প এবং সেটি তার পরিবারকে হত্যা করা হয়েছিল, ওটি বলে উনি ভারতে আশ্রয় নিয়েছেন। এবার উনি 1500 পরিবারকে অসহায় করে ভারতে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি একদম ভিন্ন। কাজেই ভারতকে একই পাল্লায় মাপলে হবে না। ভারতকে দেখতে হবে সাম্প্রতিক রাজনীতিতে এই ঘটনার গুরুত্ব কী, ভারতের যে কোনো বিচ্ছিন্নতাবাদীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার।
এবং আমি কিন্তু স্বাধীনতাকামীদের পক্ষে, বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে। দেখুন, মানুষের রাজনৈতিক অভিলাষ যদি পূরণ না হয়, তার যে কোনো পথ অবলম্বন করার অধিকার রয়েছে। তাইলে আজকে আপনি ত্রিপুরা, মিজোরাম অথবা 7 সিস্টার থেকে তাদেরকে বাংলাদেশ ভূখণ্ডে জায়গা দিয়ে দেন, কারণ ভারত তখন আপনার প্রতিবাদ করা উচিত হবে না, কারণ তিনি তো আমার অপশক্তিকে জায়গা দিয়েছেন, ষড়যন্ত্রকারীকে জায়গা দিয়েছেন। তাও খেয়াল করুন, উনি প্রতিদিন ফোনালাপ করেন বিভিন্ন কর্মীদের সাথে, এবং উনি আবার বাংলাদেশে এটা প্রচার করেন। সেদিন মজা লেগেছে, ডেনমার্কের লোকরা তার সাথে ফোনালাপ করেছেন, ডেনমার্কের লোকরা তাকে বুদ্ধি দিয়েছেন আপনি গোপালগঞ্জে চলে আসেন। তারা কিন্তু ডেনমার্কে, মানে কতটা ছেলে মানুষ, হাস্যকর, বালখিল্য। ভারতকে বুঝতে হবে শেখ হাসিনা আমাদের বোন অফ কন্টেনশন, মানে উনি ভারতে থাকা মানি বাংলাদেশের ডিপ্লোমেসিতে এবং যৌথ সম্পর্কের সবচেয়ে বড় অন্তরায় হয়ে আছেন। এই অন্তরায় অবস্থা থেকে ভারতকে পথ খুঁজে বের করতে হবে, উনি কোত্থেকে পথটিকে সুগম করবেন যাতে আমরা একটি সুস্থ স্বাভাবিক প্রতিবেশীর সাথে সম্পর্কে ফেরত যেতে পারি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনি আপনার আলোচনার এক ফাঁকে বলছিলেন যে মুক্তিযুদ্ধকে অনেকে প্রভিডেন্ট ফান্ড বানিয়েছিল, এবং মুজিব বর্ষ উদযাপনে আমরা সেটি খানিকটা হলেও প্রত্যক্ষ করেছি। দেখুন, আমি অনেক দিন থেকে, সরকার এই তথ্যটি প্রকাশ করার আগের থেকে অনেক দিন থেকে আমি বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে বিরক্ত ছিলাম, এবং যেভাবে দুর্নীতি হচ্ছিল মুজিব বর্ষের নামে, এবং যেই ভদ্রলোককে সমন্বয়কারী করা হয়েছিল এবং তার সাথে যাদেরকে আমি দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে একটা রাষ্ট্রের অর্থ লোপাটের এত নগ্ন প্রকাশ আমি কম দেখেছি। দেখুন, সরকার এখন যে তথ্য দিয়েছে 1200 কোটির উপরে, 1261 কোটি কথা বলেছে, আমার ধারণা 4 গুণ হবে, কেননা প্রাইভেট সেক্টর থেকে প্রায় 1000 কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে। এই হিসাবে তো সরকার যে খরচ করেছে, এটি সরকারের খরচ, এবং আপনি জানেন যে সরকারের খরচের একটা কনজারভেটিভ তথ্য থাকে। আপনি প্রাইভেট সেক্টর থেকে 1000 কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে শেখ মুজিবের জন্মদিনের জন্য, জন্মবর্ষের জন্য। অন্যান্য জায়গা থেকে সরকারের অনেক ধরনের তহবিল থাকে, সেখান থেকে ব্যয় করা হয়েছে। এই যে কামাল আব্দুল নাসের চৌধুরী, এই লোকটি ছিল মূল সমন্বয়ক, এবং তার সাথে আমরা দেখেছি বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার বেশ কিছু লোক যারা ওই সরকারের সময় নিজেদেরকে সরকার ঘনিষ্ঠ, কেউ ববির ভাই, কেউ নসরুল হামিদের ভাইরা, এবং কেউ আপনার প্রধানমন্ত্রীর আশেপাশে থাকা, এই যে পরিচয় লোকগুলো, এবং ঢাকার বেশ কয়েকটি নামকরা বিজ্ঞাপনী সংস্থা এবং কিছু ইন্ডিভিজুয়াল, তাদের আচার আচরণ, তাদের যে আপনার অর্থ লোপাটের তৎপরতা, এইটা সোসাইটিতে, ইন্ডাস্ট্রিতে সবাই জানে। এবং প্রকৃতির কি নির্মম পরিহাস, আপনি দেখেন যে মুজিব বর্ষের স্পেলিং মিস্টেক হয়ে ওটা হয়ে গেল মুজিবর্ষ। এটিও আপনার কারো কানে গেল না যে প্রকৃতিও চাচ্ছে না আপনি একটা ব্যক্তির নামে এরকম অর্থ লোপাট করেন। আমার মনে হয় যে আমরা এই প্রত্যেকটা চরিত্রকে সামনে আনতে দেখতে চাই। কামাল আব্দুল নাসের আপনার আটক হয়ে আছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার যে এই 1261 কোটি টাকা কোথায় কোথায় খরচ হয়েছে। তখন আপনি বিজ্ঞাপনী সংস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনি জানেন যে কেউ কেউ মানে কম্পিউটার গ্রাফিক্স করেছিল ভৌতিক কোয়ালিটির, যেখান থেকে প্লেনের দরজা দিয়ে উনি নেমে আসছেন। আমি এক লোককে চিনি, ওই যে প্লেনটাতে করে উনি এসছিলেন যে কয়েক ঘন্টার জন্য, তার উপরে 620 পৃষ্ঠার একটা বই লিখেছেন, এবং সেখানে কিচ্ছু নাই। মানে একটি প্লেনের উপরে 620 পৃষ্ঠা বই, কত বড় তোষামতকারী। এবং সেই লোক এখনও ঘুরে বেড়াচ্ছে শহরে। কাজে এদের প্রত্যেককে সামনে আনা দরকার। আরেকটা কথা বলা দরকার যে মুজিব কর্নার করার আইডিয়াটা কার?
এবং দেখুন একটি পানের দোকানের পাশেও মুজিব কর্নার হতে হয়েছে, ব্যাংকের রিটেল আউটলেট 13,000 ব্রাঞ্চ আছে, সবগুলোতে মুজিব কর্নার হয়েছে, সব হোটেলে মুজিব কর্নার হয়েছে। দেখে মনে হতো যে আমরা একটি রাজতন্ত্রে বসবাস করছি অথবা পূর্ব ইউরোপের কমিউনিস্ট কোনো শাসনে আমরা বসবাস করছি। আমরা যে একটি গণতান্ত্রিক দেশ তাতে কোনো ছিটেফোঁটা ছিল না। এবং এর ভেতরে কেউ রাজকবি, কেউ 32 নাম্বার নিয়ে কবিতা লেখেন, কেউ মুজিবকে মৃত্যুঞ্জয়ী বলেন, তার স্ট্যাচু হয়ে গেল সারা দেশে। আপনি জানেন যে অধিকাংশ স্ট্যাচু কিন্তু ভৌতিক কোয়ালিটির, মানে তার কোনো নান্দনিক কোয়ালিটি ছিল না। এবং শেখ মুজিবুর রহমানের জন্য আমার তখনও খারাপ লাগতো যে একটি লোককে তার মেয়ে এবং তার তাবেদাররা কতটা অপমান করছে বাংলাদেশের জনগোষ্ঠীর কাছে, যেই দেশের স্বাধিকারের জন্য তার ব্যাপক অবদান রয়েছে। মানে এইরকম অপশাসন যে তার বাবাকেও স্পেয়ার করে না, তার ব্যাপারে আরও তদন্ত হওয়া দরকার। আপনি জানেন যে জন্মশতবর্ষ 1 বছরের জায়গায় 2 বছর হলো, 2 বছরের জায়গায় 5ই অগস্ট পর্যন্ত ছিল। 5ই অগস্টের পরে বিকেলবেলা মুজিব কর্নারগুলো লোকজন ভাঙচুর করলো অথবা খালি করলো। আপনি কেন একজন জাতীয় নেতাকে এই জায়গায় ঠেলে দিবেন নিজেদের দুর্নীতির জন্য, অপশাসনের জন্য? এটির একটি তদন্ত হতে হবে। আমি শুধু বলি অর্থনৈতিক দুর্নীতি তো আছেই, সেই সঙ্গে রাজনৈতিক দুর্নীতি এবং নৈতিক দুর্নীতি, এই তিনটিকে ডিফাইন করতে হবে। আমি মানবতা বিরোধী অপরাধের বিচারের কৌশলীদেরকে বলেছি যে আমরা যেন শুধুমাত্র ফৌজদারি দেওয়ানি অপরাধকে বিবেচনা না আনি, অর্থনৈতিক এবং নৈতিক দুর্নীতিকেও যেন বিবেচনায় আনি। আমরা ষড়যন্ত্রের কথা শুনছি, একটা সংঘাতের কথা শুনছি। এর কারণও রয়েছে যে স্বৈরাচারের দোসররা কিন্তু নীরব নয়, বরঞ্চ তাদের যে নেত্রী উনি সক্রিয় রয়েছেন দিল্লিতে বসে। এবং এই সংঘাত, এই সংঘর্ষর সম্ভাবনা বা আশঙ্কার কথাটি কিন্তু সবাই যে জানে না তা নয়, এবং সতর্ক রয়েছে। আমরা এই সতর্কের একটি বিষয় একটি ফেসবুক স্ট্যাটাসে দেখলাম, সেটি হলো উপদেষ্টা মাহফুজ আলম গত 17 নভেম্বর একটি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, এবং সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এবং উনি সেখানে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো একই সঙ্গে আতঙ্কজনক, আশঙ্কাজনক। আরেকটি পজিটিভ দিক হলো যে এই বিষয়টি সচেতন থেকে যাতে সবাই ঐক্যবদ্ধ থাকে সেই আহ্বান উনি জানিয়েছেন। আপনি নিশ্চয়ই সেই পোস্টটি দেখেছেন। আমি দেখেছি। মাহফুজের পোস্টটি আমার হৃদয় ছুঁয়ে গেছে এবং মর্মস্পর্শী। এবং দেখুন এই ছেলেগুলোই, তাদের নেতৃত্বেই কিন্তু গণ অভ্যুত্থানটি হয়েছে, এবং অবশ্যই সেখানে অনেক মত পথ পেশার মানুষ যুক্ত হয়েছে, রাজনৈতিক দল যুক্ত হয়েছে, কিন্তু এরা তো জীবন যাওয়ার জন্য রাস্তায় নেমেছিল। মাহফুজ, সার্জিস এবং হাসনাতের অগাস্টের প্রথম সপ্তাহের পোস্টগুলো আমি প্রতিদিনই আবার পড়ি, এবং কেউ বলেছিল যে মায়েরা দোয়া করবেন, আজ যুদ্ধে যাচ্ছি। এই যে কথাগুলো, তারা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। আমরা রাজনৈতিক দলের সাথে যেটির পার্থক্য দেখি, ওখানে জীবন বাঁচানোর জন্য রাস্তায় নেমেছিল মানুষ, এখানে জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। মাহফুজের পোস্ট থেকে যেটি বোঝা যায়, তারা ভাবছেন যে ষড়যন্ত্রকারীরা তাদের আশেপাশের মানুষজনকেও ছুঁয়ে ফেলেছে, এবং তারা ঠিক বিপ্লবের যে চেতনা সেটি রিফ্লেক্টেড হতে দেখছেন না। গণ অভ্যুত্থানের পরে তাদের জীবনের নিশ্চয়তা নিয়েও তারা প্রশ্ন করছেন। তারা কেউ কেউ বলেছেন তারা জীবন মৃত। এবং আপনি পাশাপাশি হাসনাতের একটি পোস্টে কিন্তু বলা হয়েছে যে ফাঁসির দড়ি বিপ্লবীদের গলায় কখন চলে আসে। এই যে কথাগুলো, এর কিন্তু একটা ভিত্তি রয়েছে। দেখুন, আমি 5ই অগস্ট থেকে বলছি যে আমি দেখতে পাচ্ছি বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি কারা সরকার গঠন করলেন, কারা উপদেষ্টা হলেন, এবং কিছু ভুয়া সমন্বয়কারীকেও হাজির করা হয়েছিল তখন নিজেদের রোল জাস্টিফাই করার জন্য। এগুলো কিন্তু অপরাধ। আমি যেরকম 5ই অগস্টের আগের অপরাধ বলছি, আমি 5ই অগস্টের পরের অপরাধ বলি। কেন সরকারটির চেহারা এরকম হলো, যাকে আমরা না সাংবিধানিক না অসাংবিধানিক কিছু ভালো ডাকতে পারছি না? কেন সরকার এই ফ্যাসিবাদী শক্তির ব্যাপারে আরও কঠোর হলো না, এবং কেন শেখ পরিবার পালিয়ে যেতে পারলো অথবা তার ঊর্ধ্বতন মন্ত্রীরা পালিয়ে যেতে পারলো? এই প্রশ্নগুলো বিপ্লবীদেরকে, গণ অভ্যুত্থানকারী শক্তি মাহফুজ, সার্জিস কিংবা হাসনাতকে অনেক ভাবাচ্ছে, এবং তারা তাদের ভবিষ্যৎ চিন্তা করছে, তারা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করছে। দেখুন, উপদেষ্টা মণ্ডলীর কথা বলি, তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা হয়তো যেদিক পারেন চলে যাবেন, কেউ কেউ বিদেশে আশ্রয় নেবেন, কিন্তু যারা মাঠে ছিল তাদের ভবিষ্যৎ কী? কথা ছিল যে এই সরকার তাদেরকে আগে নিশ্চয়তা দিবেন। এবং দেখুন, এই সরকারের 1 নম্বর কাজ হচ্ছে অপরাধীদের বিচার করা, 2 নম্বর কাজ হচ্ছে আহতদেরকে পুনর্বাসন করা। এটি যদি আমরা পরবর্তী অনেক রোম্যান্টিক সংস্কার, সংবিধান হোক আর যাই হোক, সেগুলো অনেক পরে, কিন্তু সরকারটির মনোযোগ আমরা দেখছি না ওই 2টি কাজে।
আমরা বিচারের ব্যাপারে এখনও মনে করি যে তেমন কাউকে সামনে আনা হয়নি, এবং যেই ধরনের মামলা হচ্ছে আপনার বেরিয়ে যেতে পারেন এমনটি মনে হচ্ছে। কাজেই মাহফুজের এই স্টেটমেন্ট থেকে আমার মনে হচ্ছে যে আমাদেরকে আরও সংবেদনশীল হতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কেন এরকম স্ট্যাটাস আসছে। একটি বিষয় কিন্তু আমাদের আশাবাদী করে এই অর্থে, এই যে তরুণরা আন্দোলন করলেন, সফল হলেন এবং ফেসিবাদকে সরিয়ে দিতে সক্ষম হলেন, তারা কিন্তু এখনও বসে রয়েছেন এমন নয়। তারা কিন্তু অত্যন্ত সচেতন এবং সব বিষয়গুলি তারা জানার চেষ্টা করেন এবং মাঠে থাকার চেষ্টা করেন। যার কারণেই মাহফুজ আলম লিখেছেন যে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান, কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। ওনারা ধরে নিয়েছেন সামনে একটা লড়াই হবে, যে ফরম্যাটেই হোক না কেন। এই যে মনে করাটা, ধরে নেওয়াটা, এটা তার ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা। আরেকটি কথা উনি লিখেছেন, পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি এবং বলছে খুবই জরুরি। আরেকটা কথা বলেছেন যেটা আমাদেরকে স্পর্শ করেছে, আপনি উল্লেখ করেছেন যে মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্ত মারা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। লাস্ট লাইনটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। পাঠচক্র করা মানুষজনের এই যে মানুষের প্রতি আবার শব্দের ব্যবহার আপনি দেখেন, আমার কাছে এইবারের অভ্যুত্থানে বাংলা শব্দের এত সুন্দর সুন্দর ব্যবহার আমি দেখেছি, যেটি আমরা অনেক সময় জানতাম না, ভুলে গেছিলাম। এই যে ঘন হয়ে বসা, এই যে দায় এবং দরদ, এই যে আমরা শব্দগুলো বলছি, আমার কাছে খুব ভালো লাগছে। একটা জিনিস হচ্ছে যে আপনার সাথে আমিও কিন্তু অনেক আশাবাদী। দেখুন, আজকে একটা পরিষ্কার কথা বলি, আমরা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বেইমানি করেছি, মানে আমাদের জেনারেশন, তার পূর্ববর্তী জেনারেশন, তার পূর্ববর্তী জেনারেশন। মাহফুজরা করেনি, সার্জিসরা করেনি, হাসনাতরা করেনি, তারা কিন্তু তাদের লড়াইটা ঠিকই করেছেন। আমাদের জেনারেশনের সামগ্রিক ব্যর্থতা দায় নিয়ে তারা লড়াইটি করেছেন, এবং আমাদের মধ্যে অনেক সংশয় ছিল, আমরা কম্প্রোমাইজড হয়েছিলাম, আমরা লোভে পড়েছিলাম, আমরা নীতি আদর্শ বিসর্জন দিয়েছিলাম। নাহলে কি ফ্যাসিবাদ আপনার সমাজে দাঁড়াতে পারতো? আপনি যদি 14 সালের নির্বাচন বর্জন করে রাস্তায় নামতেন, তাহলে দাঁড়াতে পারতো না। আমরা কেউ ওই দায়টি নেইনি, মাহফুজরা নিয়েছে। কাজে মাহফুজদের এই চিন্তার সাথে, এই আশঙ্কার সাথে এবং আগামী লড়াইয়ের সাথে আমি বলবো বাংলাদেশের সংযুক্ত থাকতে হবে। এবং দেখুন, এরকম একটি রাজনৈতিক শক্তির বিতরণ কিন্তু কঠিন। আপনি সিস্টেমেটিক ওয়েতে সেটিকে করতে হবে, রাজনীতি থেকে বিতরণ করতে হবে, সমাজ থেকে করতে হবে, প্রশাসন থেকে করতে হবে, অর্থনীতির জায়গা থেকে করতে হবে। সবগুলো কিন্তু কঠিন। আজকে যেই ব্যবসায়ীদের কথা আপনি বলছেন, কেন বাজার দর ঠিক হচ্ছে না, তাদের 99% ওই সরকারের সাথে সম্পর্কিত ছিল, সরকারকে আশকারা দিয়েছে এবং তারা তাদের কুকর্ম করতে পেরেছেন ওই সরকারের সাথে। কারণ সরকারটিও একটি বাণিজ্যিক সরকার, সে বাংলাদেশ রাষ্ট্রের অধিকারকে প্রশ্রয় না দিয়ে বা চিন্তা না করে সে ব্যবসায়ীদেরকে আপার হ্যান্ড দিয়েছিল, সেরকম করে সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রশাসন সব জায়গায়। অতএব সরকারটি বিদায় নিয়েছে, কিন্তু তার যে সুবিধাভোগীরা তারা তো আপনার পাশেই বসে আছেন। দেখুন, যেই গণমাধ্যমের অ্যানিভার্সারির কথা আমি বলছি, তারা সব সুবেশধারী ফ্যাসিবাদের দালালদেরকে আমি দেখতে পেয়েছি, যারা সফট ন্যারেটিভ বিক্রি করেছেন, যারা দিনের পর দিন বলেছেন যে ভোট হয়েছে। 14 সালের ভোটের পর দিন তারা সুস্মিতা সেন বিশ্বসুন্দরী হওয়ার পরে যেভাবে হেসেছিলেন, সেরকম করে গণভবনে হেসেছেন, সিঙ্গারা খেয়েছেন, চা খেয়েছেন এই সুশীল সমাজের লোকরা, শিল্পী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী। কাজেই মাহফুজরা যে কী পরিমাণ পাহাড়কে ঠেলে বাংলাদেশকে নিঃশ্বাস নিতে দিচ্ছেন আজকে, এটি আমাদের আরেকবার উপলব্ধি করতে হবে। এবং আগামী গৃহযুদ্ধের রণকৌশল এবং আগামী গৃহযুদ্ধের বয়ান কি এবং সেটিতে আমরা কোন পক্ষকে নিব, মূল দ্বন্দ্ব কি, এটি আমাদের প্রত্যেককে বুঝতে হবে। দেখুন, বাংলাদেশ সবসময় রাজনীতি সচেতন, এবং আমি বলতাম যে উন্নয়ন দিয়ে রাজনীতিকে বাইপাস করা এটি বাংলাদেশ মেনে নেবে না, পৃথিবীতে আর যেই নেই। এই গণ অভ্যুত্থান আমরা আংশিকভাবে সফল করতে পেরেছি, আগামীতে অনেক বছর লাগবে পূর্ণাঙ্গভাবে সফল করতে। যতদিন মাহফুজরা আছে, হাসনাত আছে, সার্জিস আছে, নাহিদ আছে, ততদিন বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।